ঈশান, এই ঈশান, আর কত ঘুমাবি? তাড়াতাড়ি নিচে আয়, আম্মু ডাকতেছে, বলেছে যে এক্ষুনি আসার জন্য। যাও তো আপু, শীতের সকালের এইভাবে ডাকাডাকি করো না তো। আমাকে একটু আরামে ঘুমাতে দাও। শীত এসেছে, শীতের সকালে যদি আরামে ঘুমাতে না পারি তাহলে জীবনটাই বেদনা হয়ে যাবে। তোর জীবন বেদনা হয়ে যাক, তবুও তোকে এখন উঠে নিচে আসতে হবে। তাড়াতাড়ি আয়, আব্বু আম্মু অপেক্ষা করতেছে তোর জন্য। তুমি যাও, আমি আধা ঘন্টা পরে আসতেছি। আম্মুকে গিয়ে বলো আমি 1 ঘন্টা পরে আসবো। মানে তুই কি বলতে চাইতেছিস? হ্যাঁ, আমাকে একবার বুঝিয়ে বলতো। আমি বলতে চাইতেছি যে 1.5 ঘন্টা পরে আবার আয়শা আমাকে ডাক দিবে। এরপরে আমি ঘুম থেকে উঠে তারপরে নিচে যাব। এর আগে আমাকে ডাক দিবে না, এই বলে দিলাম। ঠিক আছে, তুই ঘুমা, আমি আম্মুকে পাঠাচ্ছি। আম্মু যখন আইসে ঠান্ডা পানি ঢেলে দিবে না, এরপর বুঝতে পারবি কি অবস্থা হয়। এই বলে ঈশা চলে গেল নিচে। এইদিকে ঈশান আবারও ঘুমিয়ে এসে পাড়ি জমালো। ঈশাকে একা নিচে আসতে দেখে ঈশানের আম্মু বলতে লাগলো, কি রে ঈশা, তুই একা আসলি কেন? ঈশান কোথায়? তাকে নিয়ে আয়। আম্মু, আমি তাকে ডাক দিয়েছিলাম, সে বলেছে যে 1.5 ঘন্টা পর তাকে ডাকার জন্য, এর আগে নাকি সে আসবে না। সে আসবে, তার ঘাড় আসবে, তার জন্য আমরা বসে আছি এখানে মেয়ে দেখতে যাব বলে। আর সে কিনা নাটক শুরু করেছে, তার নাটক আমরা বের করছি। এই বলে ঈশানের আম্মু চলে আসলো ঈশানের রুমে। এসে দেখে ঈশান এখনও ঘুমাচ্ছে। ওয়াশরুম থেকে এক মুখ পানি এনে ঈশানের গায়ে ঢেলে দিল। ঈশান লাফ দিয়ে উঠে বলতে লাগলো, আম্মু, তুমি কিন্তু এই কাজটা মোটেও ঠিক করো নাই। কি একটা আরামের ঘুম দিয়েছিলাম আর তুমি কি না আমার আরামের ঘুমের 12টা বাজিয়ে দিয়েছো। ঈশা যে তোকে ডাক দিয়ে নিচে গেল, তুই আসলি না কেন তার সাথে? জরুরি কাজের জন্যই তো তোকে ডেকে গেছে। এত সকাল সকাল আবার কারো জরুরি কাজ থাকে নাকি? কাজ থাকলে তোমাদের থাকতে পারে, কারণ তোমরা রান্না বান্না করবে আর আমরা তো পড়ে পড়ে ঘুমাবো। সকাল 9টার আগে আমাকে কখনো ডাক দিবে না। এখন যাও তো এখান থেকে, ঘুমটা ভেঙে দিয়েছো। এই বলে ঈশান আবারও ঘুমাতে যাবে। এমন সময় পিছন থেকে ঈশানের আম্মু আবারও এক মগ পানি এনে ঈশানের গায়ে ঢেলে দিল। এটা দেখে ঈশান বলতে লাগলো, আহ আম্মু, কি শুরু করেছো? এমনিতেই শীতে কাঁপাকাঁপি করতেছি, আর তোমরা কিনা এরকম শুরু করেছো। এখান থেকে যাবে নাকি আমি অন্য ব্যবস্থা করব? অন্য ব্যবস্থা পরে না হয় আমি করে দেবো। তার আগে তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভালো একটা ড্রেস পরে নিচে আয়, তোকে নিয়ে একটা জায়গায় যাব। এত সকাল সকাল আমি যেতে পারবো না কোথাও। তোমরা আমাকে জগিং করতে নিয়ে যাবে। ওইখানে গিয়ে যখন সুন্দর একটা মেয়ে দেখবে তখন বলবে যে ওই মেয়েকে পটিয়ে সটিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য। আমি এসব পারবো না। আমি এসব পারলে কবে বাড়িতে একটা বউ নিয়ে আসতাম। তোর বউ আনার জন্যই যাইতেছি, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ঈশান আর কোনো কিছু না বলে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নতুন একটা ড্রেস পরে আসতেই দেখতে পেল তার আম্মু বসে আছে। ঈশান তার আব্বুকে খুব ভয় পায়। ঈশান তার আব্বুকে দেখে যেই সোফায় বসতে যাবে, এমন সময় তার আব্বু বলতে লাগলো, কিরে, ঈশা তোকে ডেকে এসেছে, তুই কেন আসলি না নিচে? একবারের জায়গায় দুইবার ডাকা মানে সময় নষ্ট হওয়া। তুই জানিস না এটা? আসলে আপু, আমি বুঝতে পারি নাই, আর কখনো এরকম হবে না। ঠিক আছে, মনে যেন থাকে। আর যদি কখনো এরকম হয় তাহলে বাড়ি থেকে সোজা খাট ধাক্কা দিয়ে বের করে দিব। এইসব কথাবার্তা বলতেছে ঈশানের আব্বু। এমন সময় ঈশানের আম্মু এসে বলতে লাগলো, ঈশানের আব্বু, চলো এখন, ঈশান তো চলে এসেছে। হ্যাঁ চলো এখন। আর ঈশান, তোকে শেষবারের মতো বলে দিতেছি, ওই বাড়িতে যাবো, যা যা প্রশ্ন করবে তাইতেই উত্তর দিবি। যদি উল্টাপাল্টা উত্তর দিয়েছিস আমি তো তোর সামনে বসে থাকবো। আশা করি উল্টাপাল্টা উত্তর তুই দিবি না। ঈশান মাথা নিচু করে ওইখান থেকে চলে আসলো বাহিরে। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। এমন সময় তার আব্বু আম্মু এবং তার ছোট বোন আসলো। ঈশানের পাশে বসে ঈশানকে ফিসফিস করে বলতে লাগলো, ভাইয়া, মেয়েটা কিন্তু পুরাই হট, দেখে আবার পাগল হয়ে যাবে না কিন্তু। আমি কিন্তু মেয়েটাকে দেখেছি, সেই লেভেলের হট। কুত্তি,
তুই আমার বোন হয়ে যদি এই রকম কথা বলিস তাহলে আমি কি বলবো? আর আমি তো এখনো দেখিও নাই। সি সি সি, তুই এসব বলতে পারিস? আগে জানতাম না। হইছে হইছে, আর এরকম নাক সিটকাতে হবে না। আমি খুব ভালো করেই চিনি তোমাকে। তুমি কি এরকম কলেজে গিয়ে মেয়েদের সাথে গা ঘেঁষাঘেঁষি করো? হ্যাঁ, আর আমি বলি টুং টাং টুং। ঈশার কথা শুনে ঈশান মনে মনে বলতে লাগলো, এই রে, কুত্তিটা আবার কিভাবে জেনে গেল এসব? থাক, এখন কোনো কিছু বলা যাবে না। আগে ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে যাই, এরপরে এই কুত্তিটাকে এমন মারবো যাতে আর কোনো দিন আমাকে এসব না বলে। হয়েছে হয়েছে, আর মনে মনে আমাকে বকা দিতে হবে না। তুমি যে গত 4 দিন ধরে গোসল করো না, এটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। ওয়াশরুমে যাও আর ড্রেস চেঞ্জ করে ড্রেস ভালোভাবে ধুয়ে চলে আসো। ঈশা তার ভাইকে ফিসফিস করে এসব বলতেছে। এমন সময় পিছন থেকে ঈশানের আম্মু বলতে লাগলো, কি রে, তোরা দুই ভাই বোন কি ফিসফিস করে কথা বলতেছিস? একটু জোরে বল, আমরাও শুনি। আসলে আম্মু। ঈশা যেই কোনো কিছু বলতে যাবে এমন সময় ঈশান গাড়িটা ব্রেক করলো। এটা দেখে ঈশানের আপু বলতে লাগলো, কিরে, তুই হঠাৎ মাঝ রাস্তার মধ্যে এভাবে গাড়ি ব্রেক করেছিস কেন? আমরা কোথায় যাইতেছি সেটাই তো তুমি আমাকে বলো নাই। মেইন রাস্তা ধরে তো যাইতেছি আর যাইতেছি। কিছু যদি না বলো তাহলে আমি কোথায় যাব? পুরো দুনিয়া ঘুরে বেড়াবো নাকি? ঠিকই তো বলেছিস। আসলে সরি, তুই নবীনগর চল, এরপরে আমি তোকে রাস্তা বলে দেবো কোথায় থেকে কোথায় যাইতে হবে। ঈশান ঈশার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বুঝিয়ে দিল যাতে কিছু না বলে। এদিকে ঈশা আর কোনো কিছু বলল না, চুপ হয়ে রইল। প্রায় আধা ঘন্টা পর চলে আসলো নবীনগর। এমন সময় ঈশানের আম্মু বলতে লাগলো, এখন সোজা যাবি, সোজা যাওয়ার পর ডান পাশের একটা রাস্তা আছে, পাকা রাস্তা। ওই রাস্তা দিয়ে একটু সামনে গেলে দেখতে পারবি আহমেদ ভিলা নামের একটা বাড়ি আছে। ওই বাড়ির সামনে গিয়ে গাড়িটা দাঁড় করাবি। ঈশান আর কিছু বলল না, চুপচাপ গাড়ি চালিয়ে চলে আসলো আহমেদ ভিলার সামনে। সবাই গাড়ি থেকে নেমে চলে আসলো। এমন সময় ঈশা ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, বাড়ির ভিতরে তো যাবে, একটা কথা বলে রাখি। মেয়েটাকে দেখার পর হা করে আবার তাকিয়ে থাকো না। হ্যাঁ, হা করে তাকিয়ে থাকলে কিন্তু পরে আবার মুশকিলে পড়ে যাবে। তোরা আমাকে সকালবেলা ঘুম থেকে তুলে এখানে নিয়ে এসে এইসব বলতেছিস? আমার তো ইচ্ছাই করতেছে না বিয়ে করতে, তবুও তোদের জন্য করতে হচ্ছে। আমাদের জন্য তো করবেই। তুমি তোমার ভালোর জন্য আমরা বিয়ে করিয়ে দিতেছি, আর তুমি কি না এইসব বলতেছো? বলো বলো, যতদিন পারো বলতে থাকো। একবার ভাবি আসুক, এরপরে ভাবিকে সব কিছু খুলে বললে ভাবি তোমার কি অবস্থা করে সেটা তুমি খুব শুধু দেখবে। ঈশা এসব কথা বলতেছে এমন সময় বাড়ির দরজাটা খুলে গেল। সামনে তাকাতেই দেখতে পেল একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। ঈশানের আম্মু সালাম দিয়ে সবাইকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। সবাই বাড়ির ভিতরে বসে আছে। এমন সময় ইরার আম্মু এসে বলতে লাগলো, এই নেন আপনার চা আর বিস্কুট খান, আমি আমার মেয়েকে ডেকে নিয়ে আসছি। আমরা ভাবছিলাম আপনারা আরও পরে আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবেন এটা ভাবিনি। আজকে কলেজে যাবে না তো, এটার জন্য আর কিসে এখনো হয়তো ঘুমাচ্ছে। আচ্ছা, আপনি যান, আপনার মেয়েকে ডেকে নিয়ে আসেন, আমরা এখানে বসে আছি। ইরার আম্মু চলে আসলো ইরার রুমে। এসে দেখে ইরা এখনও ঘুমাচ্ছে। এটা দেখে ইরার আম্মু ইরার কান ধরে টানতে টানতে বিছানা থেকে উঠিয়ে আনলো আর বলতে লাগলো, এই মেয়ে, আজকে কলেজে যাবি না বলে সারাদিন পড়ে পড়ে ঘুমাবি নাকি? তাড়াতাড়ি যা, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, তোকে দেখার জন্য এসেছে। আম্মু, কোন আত পাগল লোকেরা এসেছে সকালবেলা। একটু শীতের দিন ভাবছিলাম কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো, আর সেখানে কিনা ওরা এসে বিরক্ত করতেছে। যাও তো, তুমি ওদের গিয়ে বলো 2 ঘন্টা পরে আসার জন্য। 2 ঘন্টা পরে না, তুই এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, তোকে যাতে আমি 10 মিনিটের মধ্যে নিচে দেখি। ওরা ওয়েট করছে, আমি ওদেরকে বলে এসেছি তোকে ডেকে নিয়ে যাব। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তোর আব্বুকে বাজারে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই বলে ইরার আম্মু চলে আসলো নিচে। সবাইকে উদ্দেশ্য করে ইরার আম্মু বলতে লাগলো, আপনারা একটু ওয়েট করেন, সে মাত্র ঘুম থেকে উঠেছে তো, ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে নিচে আসবে।
আচ্ছা, আমরা ওয়েট করতেছি। আর বেশি খাবার দাবার রান্না করার দরকার নেই, কারণ এখন শীতের দিন, তেমন বেশি খাবার খেতে ইচ্ছা করে না। এইসব কথাবার্তা বলতেছে ঈশানের আম্মু ইরার আম্মুকে। বেশ কিছুক্ষণ পর ইরা নিচে চলে আসলো। ইরাকে দেখে ঈশান হা করে তাকিয়ে আছে। ইরার দিকে কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন সময় ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া কি বলেছিলাম তোমাকে মেয়েটা দেখতে কিন্তু অনেক হট, আমার কথা মিলে গেছে তো? বাড়িতে গিয়ে কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে। তোকে মিষ্টি না, রসগোল্লা আছে না, রসগোল্লা খাওয়াবো তোকে। তুই শুধু একবার বাড়িতে চল। দুই ভাই বোন এসব কথা বলতেছে। এইদিকে ইরা এখানে না এসে সোজা চলে আসলো রান্নাঘরে। ইরার আম্মু ইরার হাতে কিছু ফল দিয়ে পাঠিয়ে দিল সবার সামনে। ঈশানের আম্মু ইরার হাত ধরে বসিয়ে দিল তার পাশে আর বলতে লাগলো, মা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ইরা। বাহ, অনেক সুন্দর নাম তো। ঈশানের আম্মু ইরার সাথে কথা বলতে লাগলো। এইদিকে ঈশান ইরার দিকে হা করে তাকিয়ে আছে। ইরা ঈশানকে দেখে মনে মনে বলতে লাগলো, এই ছেলেটা কি আগে কখনো মেয়ে দেখে নাই নাকি? এইরকম ভাবে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলতেছে। ইরা মনে মনে এইসব কথা বলতেছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। ইরা গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল তার আব্বু দাঁড়িয়ে আছে। এটা দেখে ইরা তার আব্বুর হাত থেকে বাজারের ব্যাগগুলো নিয়ে চলে আসলো রান্নাঘরে। ইরা এবং তার আম্মু রান্না করতেছে। এমন সময় ইরার আব্বু এসে ঈশানের আব্বুর সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর ঈশানের আব্বু বলতে লাগলো, মেয়ে তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, আমাদের খুবই পছন্দ হয়েছে। আমাদের ছেলেকে পছন্দ হয়েছে নাকি আপনাদের? পছন্দ হবে না কেন? মাশাল্লাহ, আপনার ছেলেও খুবই সুন্দর এবং আপনার ছেলের ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। আমরা অনেক তথ্য নিয়েছিলাম। আমরা আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। ইরার আব্বুর মুখে এইসব কথা শুনে ঈশান হা হয়ে তাকিয়ে রইল ঈশার দিকে। এটা দেখে ঈশা বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তুমি আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছো কেন? তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো? কার কাছে জিজ্ঞেস করছে? জানি না বলেই তো তোর দিকে এই রকম ভাবে তাকিয়ে আছি। কার কাছে জিজ্ঞেস করেছে একটু বলতো আমাকে। আমার এই রকম ব্যাকগ্রাউন্ড আগে কখনো তো শুনি নাই। এইসব কথা জিজ্ঞেস করেছে আমাকে। আমিও একটু বাড়িয়ে বাড়িয়ে বলে দিয়েছি যে তুমি খুবই ভালো, আরও অন্যান্য অনেক কিছু বলেছি। এটার জন্য তারা রাজি হয়ে গেছে তোমার সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তুমি যদি চাও তাহলে আমি ভাবির সাথে তোমার কথাবার্তা বলিয়ে দিতে পারি। ঠিক আছে, তুই যদি পারিস তাহলে একটু বলিয়ে দে। আমিও একটু তার সাথে কথা বলে আসি, দেখি সে কি বলে। ঈশানের কথা শুনে ঈশা চলে আসলো রান্নাঘরে। এসে ইরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হবু ভাবি, আপনার সাথে ভাইয়া একটু কথা বলতে চাই। আপনার কি একটু সময় হবে ভাইয়ার সাথে কথা বলার জন্য? ইরা, যা তুই ঈশানকে নিয়ে তোর রুমে যা, গিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে আয়। যদি কোনো সমস্যা থাকে তাহলে দুজনের মধ্যে সমাধান করে নিস। ঈশানের সাথেই তোর বিয়ে ঠিক হবে। ইরা আর কিছু না বলে রান্নাঘর থেকে চলে আসলো তার রুমে। চুপচাপ বসে আছে ইরা। অন্যদিকে ঈশা ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, ভাবি উপরে চলে গেছে, তুমি ভাবির কাছে যাও। ভাবি বলেছে তোমাকে পাঠানোর জন্য। তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু মিস হয়ে যাবে। ঈশান সোফা থেকে উঠে চলে আসলো উপরে। ইরার রুমে প্রবেশ করতে যাবে এমন সময় ইরা ভিতর থেকে বলতে লাগলো, এই মিয়া, আপনার কি কমন সেন্স বলতে কিছু নাই? শীতকাল এসেছে, শীতকালে যদি আমি ঠিকমতো না ঘুমাতে পারি তাহলে ঠিকমতো গোসল করব কি করে? আমি তো গত 3 দিন ধরে গোসল করি না। আর আপনি কি না আমাকে বিয়ে করার জন্য চলে এসেছেন? আমার মতো একটা খাচ্চর মেয়েকে বিয়ে করার জন্য চলে এসেছেন? সমস্যা নেই, আপনি খাচ্চর হয়েছেন তো কি হয়েছে? আপনি তো মেয়ে, আপনাকে বিয়ে করা যায়, আমার তো কোনো আপত্তি নেই। ছি ছি, আপনি আমার মতো একটা খাচ্চর মেয়েকে বিয়ে করবেন এটা আমি কখনো ভাবতেই পারি নাই। আমার চাইতে তো আরো দ্বিগুণ মেয়ে আছে, তাদেরকে বিয়ে করলেই তো পারতেন। আপনাকে আমার পছন্দ হয়ে গেছে, এখন আমি আপনাকে বিয়ে করব। আপনি যদি আমাকে বিয়ে করতে না চান তাহলে আমি জোর করে হলেও বিয়ে করব। এই বলে ঈশান তার মনে মনে বলতে লাগলো, আরে মাইয়া,
তুই কি জানিস আমিও তো তোর মতো গোসল করি না গত 4 দিন ধরে। কিন্তু তুই তো আমার সিনিয়র, তবুও গোসল করিস না, এটা মানা যায় না। যাক জামাই বউ, তাহলে গোসল না করেও থাকতে পারবো। এইসব কথাবার্তা বলতেছে ঈশান। এমন সময় ইরা ভিতর থেকে আবারও বলতে লাগলো, ঠিক আছে, আপনার যেহেতু আমাকে বিয়ে করার ইচ্ছাই আছে তাহলে ভেতরে আসেন। আমি আর কি বলবো, আমার কাছে এসে দেখেন আমার শরীর থেকে কীরকম একটা গন্ধ বের হচ্ছে। ঈশান রুমের ভিতরে প্রবেশ করে ইরার পাশে গিয়ে বসে পড়ল। সত্যি ইরার শরীর থেকে কেমন যেন একটা গন্ধ আসতেছে। ঈশান তাড়াতাড়ি করে নাক টিপে ধরল। এটা দেখে ইরা বলতে লাগলো, কি মিয়া, এখন বিশ্বাস হয়েছে তো আমার শরীর থেকে বাজে একটা স্মেল আসতেছে? তারপরেও যদি আপনি আমাকে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে বিয়ে করতে পারেন, আমি আর আপনাকে বাধা দেব না। এই বলে ইরা তার মনে মনে বলতে লাগলো, যাক, এবার মনে হয় ছেলেটার মনের কথাগুলো পাল্টে যাবে, ছেলেটা হয়তো আমাকে আর বিয়ে করার কথা বলবে না। এখন আমি ঠিকমতো ঘুমাতে পারবো। ইরা মনে মনে এসব কথা বলতেছে। এদিকে ইরার ধ্যান ধারণা পাল্টে দিয়ে ঈশান বলতে লাগলো, আরে এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার বাড়িতে গেলে দুইজন না হয় একসাথে গরম পানি দিয়ে গোসল করে ফেলবো, তখন আপনার শরীর থেকে এরকম গন্ধ বের হবে না। এইসব কথাবার্তা বলতেছে ঈশান ইরাকে। ইরা যেটা চিন্তা ভাবনা করেছিল সেটা তো হলোই না, উল্টো তার আরও বিপদ হয়ে গেছে। ইরা কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় ঈশান বলতে লাগলো, আপনার কি আর কোনো সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে বলতে পারেন, আমি সমাধান করে দিব। হ্যাঁ, আমার আরেকটা সমস্যা আছে, আমার বয়ফ্রেন্ড আছে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি নিচে গিয়ে সবাইকে বলে দিবেন আমাকে বিয়ে করবেন না। আর আমি আপনার থেকে বয়সে অনেক সিনিয়র, সো আমার কথা মানবেন। কিন্তু তাড়াতাড়ি যান, গিয়ে আপনার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মুকে গিয়ে বলেন যে আমাকে বিয়ে করবেন না। ঠিক আছে, আপনিও চলেন তাহলে নিচে যাই। নিচে গিয়ে এরপরে না হয় বলি। এই বলে দুজন চলে আসলো নিচে। ঈশানকে দেখে ইরার আম্মু বলতে লাগলো, ঈশান, তোমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই তো? দুজন দুজনকে বিয়ে করতে রাজি আছো তো? না আঙ্কেল, আমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই। আপনার মেয়ে রাজি হয়ে গেছে আমাকে বিয়ে করার জন্য। ঈশানের মুখে এই কথা শুনে ইরা তো আকাশ থেকে পড়ল। ইরা কি বলবে বুঝে উঠতে পারছে না। ঈশানের দিকে চোখ বড় বড় করে তাকে ইশারা করতেই ঈশান মুচকি একটা হাসি দিল। ঈশানের এইরকম হাসি দেখে ওরা রেগে চলে আসলো রান্নাঘরে। এটা দেখে ঈশা বলতে লাগলো তার ভাইকে, কি ব্যাপার ভাইয়া, ভাবি কি বিয়েতে রাজি ছিল না নাকি এইভাবে রেগে রান্না করে চলে গেল যে? হ্যাঁ রাজি আছে, আসলে আমি তাকে একটু রাগিয়ে দিয়েছিলাম তার ঘরে গিয়ে, এটার জন্য সে এরকম করেছে। সবাই কথাবার্তা বলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় ঈশানের আব্বু বলতে লাগলো, বেআই সাহেব, সব কিছু তো ঠিকঠাক আছে, এখন তাহলে বিয়ের দিন তারিখটা ফেলে দিই, কি বলেন আপনি? হ্যাঁ, এখন তাহলে বিয়ের দিন তারিখটা ফেলে দেওয়া যাক। আজ তো সোমবার, সো আমরা ওই যে আসতেছে ওই শুক্রবারের পরের শুক্রবারে বিয়ে ফাইনাল করা হলো। আপনার কি মতামত? আলহামদুলিল্লাহ, আপনার মতামতে আমি খুবই খুশি হয়েছি। আপনি যে মতামত দিয়েছেন এই মতামতে বিয়ে হবে। তাহলে তো আলহামদুলিল্লাহ, এখন তাহলে আমরা গেলাম, বাসায় গিয়ে আপনার সাথে আরও কিছু কথা হবে ফোনে। ইরার আব্বু ঈশানের আব্বুকে বিদায় দিল। এইদিকে ঈশান ড্রাইভ করে সবাইকে নিয়ে চলে আসলো বাসায়। ঈশান গাড়িটা গ্যারেজের ভিতর রেখে সোজা চলে আসলো তার রুমে। ফোনটা টেবিল উপর রেখে যে বিছানায় শুয়ে পড়তে যাবে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু ইমরান কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইমরান বলতে লাগলো, কিরে ঈশান, এসব কি শুনতেছি? তোর জন্য নাকি মেয়ে দেখতে গেছে? তুই তো এমনিতেই কুইরা, একদিন গোসল করলে 10 দিন গোসল করিস না, তাও আবার শীতকাল। এখন তো মনে হয় একদিনও গোসল করিস নাই, তাহলে তুই বিয়ে করবি কিভাবে? আরে শালা, আমি যাকে বিয়ে করব সেও আমার মতোই গোসল করে না। সে নাকি গত 3 দিন ধরে গোসল করে নাই, আর আমি তো 4 দিন ধরে গোসল করি না। সেম টু সেম। শালা, 4 দিন ধরে গোসল করিস না, তোর শরীর থেকে তো দুর্গন্ধ বের হবে। তাড়াতাড়ি যা, এখন গিয়ে গোসল করে নে। আমরা তোদের বাসায় আসতেছি সবাই, এরপরে তোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। আমি তো ভাবতেছি আজকে গোসল করব না,
তোরা যদি আমার সাথে থাকতে পারিস তাহলে থাকবি, আর আমাকে নিয়ে যাবি। তোদেরকে আর কোনো কিছু বলার নেই। আমাদেরকে আর কি বলবি? তুই তোর কোনো কিছুই বলা দরকার নেই। আমি যেটা বলতেছি সেটা কর। তাড়াতাড়ি গিয়ে গোসল করে রেডি হয়ে থাক। আমরা এসে শুধু তোকে নিয়ে চলে যাব। এই বলে ইমরান কলটা কেটে দিয়ে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে রওনা দিল ঈশানদের বাসার উদ্দেশ্যে। এদিকে ঈশান গোসল করে বাইরে এসে রেডি হয়ে বসে আছে। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। ঈশানের আম্মু দরজা খুলতেই দেখতে পেল ইমরান এবং তার বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে। ইমরানকে দেখে ঈশানের আম্মু বলতে লাগলো, যাক, ভালোই হয়েছে ইমরান, তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে বাড়িতে চলে এসেছো। আমি ভাবছিলাম ঈশানকে বলবো তোমাদেরকে ফোন দেওয়ার জন্য। তুমি হয়তো জানো না, ঈশানের বিয়ে ঠিক করে ফেলেছি। এই শুক্রবারের পরের শুক্রবারে বিয়ে। বাহ আন্টি, খুব ভালো কাজ করেছেন। এই শীতের সময় ঈশানকে বিয়ে করিয়ে দিয়ে আপনারা তো জানেন না ঈশান যে গত 4 দিন ধরে গোসল করে নাই। এই যে আজকে আমার কথায় গোসল করেছে। এইদিকে ঈশান ইমরানকে বারবার ইশারা দিয়ে বারণ করতেছে চুপ করে থাকার জন্য। ইমরান তো আর জানতো না যে তার বাসায় কেউ জানে না এইসব কথা। ইমরানের কথা শুনে ঈশানের আম্মু বলতে লাগলো, কিরে ঈশান, তুই না বলেছিলি তুই প্রতিদিন গোসল করিস? তাহলে আমি এসব কি শুনতেছি? ইমরান কি বলতেছে এসব? তুই নাকি 4 দিন ধরে গোসল করিস না? আরে আম্মু, ইমরানের কথা বিশ্বাস করো না, সে মজা করতেছে তোমার সাথে। ইমরান, আর মিথ্যা কথা বলিস না। আন্টি, আমি একদম মিথ্যে কথা বলতেছি না। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি তার মেসেজগুলো দেখাতে পারি। এই দেখেন ঈশানের মেসেজগুলো, সে আমাকে নিজে বলেছে। ইমরান তার পকেট থেকে ফোনটা বের করে ঈশানের আম্মুকে সবগুলো মেসেজ দেখিয়ে দিল। এইদিকে ঈশান খুব ভালোভাবে বুঝতে পারছে এখানে পরিস্থিতি খুবই খারাপ হতে চলেছে। এটা দেখে ঈশান তাড়াতাড়ি করে ওইখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসলো বাইরে। এদিকে ঈশানের আম্মু দরজার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, তুই এখন বের হয়ে গেছিস? তো কি হয়েছে? রাতে তো বাসায় আসবি, রাতে তোকে ধরবো। তুই আমার কাছে প্রত্যেকদিন মিথ্যে কথা বলিস আর গোসল করিস না। তোর গোসল কিভাবে করাতে হয় তুই দেখে নিস। আমি কিভাবে তোকে প্রতিদিন গোসল করাই। এই বলে ঈশানের আম্মু চলে আসলো ইমরানের সামনে। ইমরানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইমরান, তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসো। এখানে আমি রান্না বান্না শেষ করে ফেলতেছি। প্রায় শেষ হয়ে গেছে রান্না। তোমরা খাওয়া দাওয়া করে এরপর এখান থেকে যাবে। না আন্টি, বাহিরে আমাদের জরুরি একটা কাজ আছে। ওই কাজটা শেষ করে এরপরে আমাদেরকে বাসায় যেতে হবে। এইদিকে ইমরান তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো বাইরে। রাস্তায় আসতেই ঈশান ইমরানের পেটে একটা ঘুষি মেরে বলতে লাগলো, এই শালা, তোকে কতবার করে ইশারা দিয়ে বলেছিলাম যে তুই কিছু বলবি না, তাহলে তুই বলতে গেলি কেন? সন্ধ্যায় যদি বাড়িতে ফিরি তাহলে তো আমার পিঠে ছালা বেঁধে এরপরে আসতে হবে। পিঠে ছালা বেঁধে আসলে আসবি, আর কি করবি? আর আমি তো তোর ইশারা তেমন বেশি খেয়াল করি নাই। তুই অন্য কিছু ইশারা করছিলি মনে হয়। এটা ভেবে আর আমি আরো বেশি করে বলে দিয়েছি। এখন ভাবির পিক দেখা, ভাবিকে দেখি। শালা, এখনো বিয়ে করতে পারি নাই আর তোরা এখনই ভাবি ডাকা শুরু করে দিয়েছিস। আগে বিয়েটা করে নেই, তারপরে ভাবি ডাকিস। আর এখন তার ছবি নেই, আমি তার ছবি আনতে ভুলে গেছি। ও আচ্ছা, তোর বউকে আমরা দেখবো বলে তুই আমাদেরকে মিথ্যে কথা বলতেছিস? তো ফোনটা দেয়, আমরা দেখি। একটা না একটা তো পিক পাবোই। এসব কথাবার্তাও বলতেছে ইমরান। এমন সময় ঈশান তার পকেট থেকে ফোনটা বের করে ইমরানের হাতে ফোনটা দিতেই ঈশানের ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে ইমরান ঈশানকে রিসিভ করতে বলতে লাগলো, মামা, ভাবি মনে হয় কল দিয়েছে। কলটা রিসিভ করে আমরা কথা বলি, দেখি আমাদের ভাবি তোর সাথে কি কথা বলে। এই বলে ইমরান কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিতেই ওই পাশ থেকে ইরা রাগী কণ্ঠে বলতে লাগলো, এই মেয়ে, আপনার কি সমস্যা? আপনাকে না বলেছিলাম যে সবার সামনে গিয়ে মিথ্যা কথা বলার জন্য? আপনি কি বলছেন সবাইকে? আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, তাই না? আমি তো আপনাকে বলে দিয়েছি যে আমি 3-4 দিন ধরে গোসল করি না, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। তারপরও আপনি কেন আমাকে বিয়ে করতে গেলেন? আমি বাড়িতে বলে দিতেছি আপনি আমাকে বিয়ে করবেন না। এই বলে ইরা কলটা কেটে দিতে যাবে। এমন সময় ইমরান বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাবি, ভুলেও এই কাজ করবেন না। আপনার ভালোর জন্য আপনি বিয়ে করে ফেলেন আমার বন্ধুকে। আপনার যেই রকম দশা আমার বন্ধুরও সেই রকম দশা।
আপনি যেরকম 3 দিন ধরে গোসল করেন না, আমার বন্ধু 4 দিন ধরে গোসল করেন। ইমরানের কথা শুনে ঈশান দৌড়ে এসে ইমরানের হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, ইরা, তুমি ওদের কথা একদম বিশ্বাস করবে না। ওরা তোমার সাথে মিথ্যা কথা বলতেছে। আমি প্রত্যেক দিন গোসল করি। এই যে একটু আগেও গোসল করে বের হয়েছি। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার বোনকে জিজ্ঞেস করতে পারেন। সে দেখেছে আমি গোসল করে বাহিরে বের হয়েছি। হয়েছে হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। পুরো শরীরে সেন্ট মেখে বাহিরে এসে বলেন যে আপনি গোসল করেছেন। এইটার জন্যই তো আমার ঘরে দুর্গন্ধ বের হয়েছিল। আমি ভাবছিলাম আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল, কিন্তু আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল এটা আমি বুঝতে পারি নাই। যাক, এখন আসল কথাটা জেনে গেছি, আর আপনি আমাকে কোনো কিছুই বলতে পারবেন না। কোনো কিছু বলতে গেলেও হিসাব করে বলতে হবে। যেহেতু আপনার সব কথা জেনে গেছি, সো আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। একবার বিয়েটা হয়ে যাক, তারপরে আপনি দেখেন সিনিয়র মেয়েকে তো বিয়ে করতেছেন, সিনিয়র মেয়ে বিয়ে করা কেমন জ্বালা। রাত 3টার সময় ঘুম থেকে উঠিয়ে লাথি মেরে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে গোসল করাবো, তখন বিয়ে করার স্বাদ মিটে যাবে আপনার। ফোন রাখলাম তাহলে এখন। এ বলে ইরা কলটা কেটে দিল। এইদিকে ঈশান তার বন্ধু বান্ধবদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলতে লাগলো, শালা, সব দিক দিয়ে আমাকে বাস দেওয়ার চেষ্টা করিস তোরা। কোথাও গিয়ে শান্তি পাই না। তোদের সাথে বের হয়েছি, একবার তো বাসায় বাস দিয়েছিস, এখন আমার হবু বউয়ের কাছে বাস দিয়েছিস। তোদের সাথে তো কথা বলতে ইচ্ছে করতেছে না। থাক তোরা, তোদের সাথে আর আমি আসবই না। এই বলে ঈশান যে চলে যেতে যাবে, এমন সময় ইমরান ঈশার হাত ধরে টান দিয়ে বলতে লাগলো, আর শালা, যেটা সত্যি কথা সেটা বলে দিলে তো খুবই ভালো হয়। তোদের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না। এখন তো আমি ভাবিকে বলে দিয়েছি। দেখেছি ভাবি বিয়েটা ভেঙে ফেলার জন্য চেষ্টা করেছিল, কিন্তু এখন ভাবি বিয়েটা ভাঙে না। বিয়েটা কেন ভাঙে নাই এটা কি আর তোরা জানবি? তোরা তো আমাকে বাস দেওয়ার জন্য সব সময় রেডি থাকবি, এটা আমি খুব ভালো করেই জানি। শোন ভাই, তোদেরকে একটা কথা বলে দেই, তোরা আমাকে বাস দিবি দে, তবে বেশি বাস দিস না, যাতে আমি বাসের আগায় দাঁড়িয়ে থাকতে পারি। ঈশান ভাই, তোকে বেশি বাঁশ দিব না, শুধু বাসর রাতে একটা বাঁশ খাইয়ে দিব, পরে তুই বুঝবি বাঁশ কীভাবে এবং কত ধরনের হয়। রাকিবা, তুই আবার কি করার চেষ্টা করবি? দেখ বান্ধবী, প্লিজ কোনো কিছু করিস না। গত 21টা বছর ধরে আমি সিঙ্গেল ছিলাম, এখন মিঙ্গেলের দিকে অবসর করতেছি, আর তোরা আমার সাথে এরকম করতেছিস। তোদের 2টা পায়ে পড়তেছি, প্লিজ আমার সাথে এরকম করিস না। আরে সেই রকম কোনো কিছু করব না, জাস্ট তোর বউয়ের সাথে একটু মজা করব। তোর বউ তো আমাকে এখনো দেখে নাই, তুই শুধু বিয়ের দিন অপেক্ষা করিস, দেখিস কিভাবে কি করি। ইমরান, তোকে এবং বাকি সবাইকে প্ল্যানটা রাতে বলে দিব। চল এখন যেখানে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম সেখানে যাই। এই বলে সবাই চলে আসলো ঘোরাঘুরি করতে নদীর পাড়ে। এখানে তারা প্রতি মাসে একবার আসে। জায়গাটা খুবই মনোমুগ্ধকর। এই জায়গায় আসলে যাদের মন খারাপ থাকে তাদের মন সাথে সাথেই ভালো হয়ে যায়। নদীর ঠান্ডা বাতাস আর আশেপাশের পরিবেশ প্রকৃতির সাথে মনে হয় মিশে যায়। ইমরান ধর, আমি তোদের থেকে অনেকটা দূরে চলে গেলাম, তোরা কি আমার জন্য কষ্ট পাবি, নাকি আমি দূরে চলে যাওয়াতে তোরা খুবই খুশি হবি? হঠাৎ হিমেলের মুখে এইরকম কথা শুনে সবাই হিমেলের দিকে তাকালো। ইমরান হিমেলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তোর আবার কি হয়েছে? তুই হঠাৎ এরকম কথাবার্তা বলতেছিস কেন? আগে তো কখনো এরকম কথাবার্তা বলতি না। ইমুর সাথে তোর ঝগড়া হয়েছে নাকি? না রে বন্ধু, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয় নাই। এমনিতে আমার মনে হয় আমি যেন ভিতরে ভিতরে পড়ে চাইতেছি, কিন্তু কখনো কাউকে কোনো কিছু বলতে পারতেছি না। কি হয়েছে আমাদের সাথে শেয়ার কর। আমাদের সাথে যদি তুই শেয়ার না করিস তাহলে আমরা বুঝবো কি করে তোর কি সমস্যা হয়েছে। সমস্যা যেহেতু হয়েছে সমাধান তো করতে হবে। শেয়ার কর তাড়াতাড়ি, কি হয়েছে? গতকাল রাতে হিমু আমাকে মেসেজ দিয়ে বলছে যে সে নাকি আমার সাথে আর রিলেশন রাখবে না। আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি সে কেন এরকম কথা বলতেছে, কিন্তু সে বলতেছে বারবার যে আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না।
আমার ফোন থেকে তার যতগুলো ছবি আছে সবগুলো ছবি ডিলিট করে দেওয়ার জন্য। আরও অনেক কথাবার্তা বলছে। এই নে, তোরা নিজেরাই দেখে নে। বন্ধু, আমার আর ভালো লাগতেছে না। ইমরান, ঈশান এবং বাকি সবাই মেসেজগুলো দেখে ফোন দিল হিমুকে। বেশ কিছুক্ষণ পর হিমু কলটা রিসিভ করতে বাকিরা বলতে লাগলো, কি ব্যাপার হিমু, তোর কি হয়েছে? হিমেলের সাথে এরকমভাবে কথাবার্তা কেন বলতেছিস? হিমেল তো আত্মহত্যা করার চেষ্টা করেছে, সে হাসপাতালে ভর্তি আছে। আমি মাত্র জানতে পারলাম। মানে তুই এসব কি বলতেছিস? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। কালকে রাতে তো আমি খুব ভালোভাবে হিমেলের সাথে কথাবার্তা বলে তারপর ঘুমিয়ে গেছি ফোন চার্জে রেখে। আর তার কি হয়েছে? সে এখন কোথায় আছে? আমি তার সাথে দেখা করব। মানে তুই কোনো কিছুই জানিস না? তোর কি হয়েছে? তোর নিজের আইডি থেকে মেসেজ এসেছে তুই নাকি আর হিমেলের সাথে রিলেশন রাখবি না। এসব আবার কেমন কথা? তার সাথে আজকে তুই 5 বছর ধরে রিলেশন করতেছিস, শুনলাম সামনের বছর বিয়েও করবি। হঠাৎ পরে এরকম বলতেছিস কেন? দেখ রাকিবা, আমি তোকে সত্যি সত্যি বলতেছি, আমি কাউকে কোনো কিছু বলি নাই। আর হিমেলকে তো এসব বলার কোনো প্রশ্নই ওঠে না। হিমেলকে যদি আমার ভালো না লাগতো তাহলে আমি তাকে অনেক আগে বলে চলে যেতাম, এইভাবে তার কাছে থাকতাম না। তাহলে তোর ফোন কার কাছে ছিল? আর এই মেসেজগুলো কে করেছে? তুই যেহেতু বলতেছিস যে তোর ফোন চার্জে ছিল, তার মানে তোর ফোন রাতের বেলা কেউ নিয়ে হিমেলের সাথে এইসব কথাবার্তা বলেছে। আচ্ছা, তুই 2 মিনিট লাইনে থাক, কলটা কাটিস না। আমি আমার বোনকে জিজ্ঞেস করতেছি সে এসব মেসেজ করেছে কিনা। এই বলে হিমু চলে আসলো তার বোনের রুমে। এসে দেখে তার বোন কার সাথে যেন কথা বলতেছে। হিমুকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আপু, তুমি হঠাৎ আমার রুমে এসেছো? কোনো কিছু বলবে নাকি? হ্যাঁ, বলার জন্যই এসেছি। তুই কালকে রাতে আমার ফোন চার্জে থেকে খুলে নিয়েছিলি নাকি তুই? হ্যাঁ, নিয়েছিলাম। কেন, কোনো কিছু হয়েছে? তুই হিমেলকে রাতে কি মেসেজ করেছিস? আর আমার আইডি থেকে হিমেলের সাথে যতগুলো মেসেজ ছিল সবগুলো কনভারসেশন ডিলিট করেছিস কেন? এই কথা শুনে ঐশী চুপ হয়ে রইল। ওই পাশে সবাই হিমুর কথা শুনতেছে। এমন সময় হিমু ঐশীর গালে ঠাস করে চড় মেরে বলতে লাগলো, যদি হিমেল কোনো কিছু হয় তোর খবর আছে। তুই আমার বোন হয়েছিস বলে ভেবে নিস না তোকে ছেড়ে দেব। এই বলে হিমু চলে আসলো তার রুমে। রাকিবাকে উদ্দেশ্য করে হিমু বলতে লাগলো, রাকিবা, তোরা কোন হসপিটালে আছিস? আমাকে একটু ঠিকানা দে, আমি আসতেছি। আমি হিমেলের কাছে মাফ চেয়ে নেব। আমার ছোট বোন এই সব কথাবার্তা বলেছে তাকে। হাসপাতালে আসার দরকার নেই। আমরা যে নদীর ধারে আসতাম প্রতি মাসে মাসে, ওই নদীর ধারে আয়। আমি এবং বাকি সবাই ওই নদীর ধারে আছি, হিমেলও আছে এখানে। হিমু কলটা কেটে দিয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। তার আম্মুকে বলে বাইরে এসে একটা রিক্সা নিয়ে চলে আসলো সেই নদীর ধারে। রিক্সাওয়ালা টাকা দিয়ে চলে আসলো হিমেলের কাছে। হিমেলকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি কখনো ছেড়ে যাব না তোমাকে, তো কথা দিয়েছিলাম। আর ওই মেসেজগুলো আমার ছোট বোন করেছে। আমি জানতাম না সে যে আমার ফোন নিয়েছে। আর সকালবেলা তো আমি তোমাকে মেসেজ দিই নাই, ফেসবুকেও ঢুকি নাই, হোয়াটসঅ্যাপে তো 2টা মেসেজ দিয়েছিলাম কিন্তু রিপ্লাই দাও নাই। এরপরে আর আমি মেসেজ দিই নাই, ভাবছিলাম তুমি ঘুমিয়েছিলে। ওই মেসেজগুলো দেখে আমি খুবই কষ্ট পেয়েছি। হিমু, তোমার ফোনের লক পাল্টে ফেলবে যাতে আর তোমার ফোন নিতে না পারে। আর তার তো ফোন আছে, তাহলে সে তোমার ফোন নেয় কেন? দেখ, আমরা এখানে ঘুরতে এসেছি নিজের মন পরিষ্কার করে, এরপরে এখান থেকে যাব। সো তোরা একটু ওই পাশে গিয়ে কথাবার্তা বল। আমরা তো আর আমাদের গার্লফ্রেন্ড বা বউ নিয়ে আসি নাই যে তার সাথে ইটিস পিটিস করতে পারবো। তোদের মতো তোদের এই ইটিস পিটিস দেখলে আমাদের গা জ্বলে। শালা মাত্র কয়েকটা দিন পর বিয়ে করতেছিস, বউ নিয়ে ঘরের ভিতরে বন্দি হয়ে থাকবি, আর এখন বলতেছিস ওদের রিলেশন দেখলে তোর গা জ্বলে? মানে কি বলতেছো? ইমরান ভাইয়া, ঈশান ভাইয়া বিয়ে করতেছে আর আমরা জানি না? জানবে কি করে? আমরা তো জানতাম না। পরে ঈশা আমাকে মেসেজ দিয়ে বলল যে ঈশানের জন্য মেয়ে দেখে এসেছে, শুক্রবারে তাদের বিয়ে। ও আচ্ছা, এই ব্যাপার। বিয়ে খেয়ে মোটা হয়ে যাবে, শ্বশুরবাড়ি খাবার
খুব ভালোভাবে খাওয়াবো। বিয়েটা হতে দাও, বাসর রাত কীভাবে করো সেটা আমরা দেখব। দেখ হিমু, এমনিতেই কিন্তু শীতকাল, এসব করাটা কিন্তু একদম ভালো হবে না। আমাকে রাখলে বাড়ির ভিতরে রাখিস, বাসন না করতে দিলেও সমস্যা নেই, তবুও ছাদে বা অন্য কোথাও রাখিস না আমাকে। যাক, তুমি নিজেই বুদ্ধি দিয়ে দিয়েছো, তোমাকে ছাদে আটকে রাখতাম। চিন্তা করো না, তুমি যেহেতু বুদ্ধি দিয়ে দিয়েছো তোমাকে ছাদে আটকে রাখতাম, তাহলে ছাদেই আটকে রাখবো। এসব কথাবার্তা বলতেছে আর সবাই হাসি ঠাট্টা করতেছে। হাসি ঠাট্টা করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে খেয়াল নেই কারোর। সবাই চলে আসলো বাসায়। ঈশান তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ঈশানকে দেখে তার আম্মু দরজাটা লাগিয়ে দিতে যাবে, এমন সময় ঈশান তার আম্মুর পা ধরে বলতে লাগলো, আম্মু প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন মিথ্যা কথা বলবো না। এবারের মতো প্লিজ মাফ করে দাও। ঠিক আছে, যা, তোকে এবারের মতো মাফ করে দিলাম। ঈশান বাড়ির ভিতরে ঢুকে সোজা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে কম্বলের নিচে শুয়ে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ইরা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ইরা বলতে লাগলো, কি করেন এখন, আর বাহির থেকে কখন বাড়িতে ফিরেছেন? কি আর করব, শুয়ে আছি কম্বলের নিচে। এই তো কিছুক্ষণ আগে বাহির থেকে বাসায় এসেছি। আপনি কি করেন, খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, হালকা পাতলা নাস্তা করেছি। আর এই সন্ধ্যাবেলা কম্বলের নিচে শুয়ে আছেন, নিশ্চয়ই আজকে গোসল করেন নাই, তাই না? আরে না, আমি আজকে গোসল করেছি। আপনি যে কি বলেন না, সত্যি আমি আজকে গোসল করেছি। ঠিক আছে, বিশ্বাস করলাম। আচ্ছা বলেন তো, গোসল করার সময় কোন সাবানটা ইউজ করেছিলেন? হায় আল্লাহ, এটা তো মনে নাই কোন সাবানটা ইউজ করেছিলাম। তার মানে আপনি গোসল করেন নাই, এটা একদম পরিষ্কার। আপনি যদি গোসল করতেন তাহলে অবশ্যই আপনি বলতে পারতেন কি সাবান দিয়ে গোসল করেছেন। আরে সাবান তো অনেক ছোট হয়ে গেছে, এটার জন্য আর নামটা মনে নাই। তবে আমার যতটুকু ধারণা আছে ততটুকু ধারণা দিয়ে বলতে পারি এই সাবানটা হচ্ছে কুসকু সাবান। হয়েছে, এখন এইসব কথা বাদ দেন, অন্য কথা বলেন। ঈশান ইরার সাথে কথা বলতে লাগলো প্রায় ঘন্টা। কথা বলার পর ঈশান এর রুমের ভিতর প্রবেশ করলো ঈশা। ঈশানকে কথা বলতে দেখে যে চলে যেতে যাবে, এমন সময় ঈশান বলতে লাগলো, কি রে, কিছু বলবি নাকি রুমে এসে আবার চলে যাইতেছিস যে? আম্মু তোমাকে ডাকতেছে, এটা বলার জন্য আসলাম রুমে। তুমি তো কথা বলতেছো, তাই আর কি চলে যাইতেছি। ও আচ্ছা, তুই নিচে যা, আমি আসতেছি এখনই। ঈশা চলে গেল নিচে। এইদিকে ঈশান ইরাকে বলে চলে আসলো নিচে। ঈশানকে দেখে ঈশানের আম্মু বলতে লাগলো, ঈশান এখানে একটু বস, তোর সাথে অনেক কথা আছে। ঈশা একটা খাতা নিয়ে আয়, হিসাব নিকাশ করে ফেল, আর কি কি আনতে হবে সেগুলো লিখে ফেল। তোর আব্বু বলে গেছে সব কিছু করে ফেলার জন্য, রাত হবে আসতে আজকে অফিস থেকে। ঠিক আছে আম্মু, আমি এক্ষুনি খাতা নিয়ে আসতেছি। ভাইয়া তুমি এখানে বসো, 2 মিনিট ওয়েট করো, আমি যাচ্ছি আর আসতেছি। এই বলে ঈশা চলে আসলো তার রুমে। একটা খাতার কলম নিয়ে চলে আসলো নিচে। ঈশানের আম্মু যা যা বলতেছে সব লিখতেছে, আর ঈশান হিসাব করতেছে কত টাকা পড়বে। সব কিছু হিসাব নিকাশ করার পর ঈশান খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলো রুমে। কল দিল ইরাকে। এদিকে ইরা তার ফোন চার্জে রেখে নিচে এসে খাওয়া দাওয়া করতেছে তার আব্বু আম্মুর সাথে। এমন সময় ইরার আম্মু বলতে লাগলো, ইরা, যে ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে ছেলেটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর, আর সে কিন্তু খুবই ভালো। তোমাদের কাছে ভালো হলেই আমার কাছে ভালো। তোমাদের পছন্দ হয়েছে মানে আমার পছন্দ হয়েছে। ইরা তার আব্বু আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো রুমে। ফোনটা হাতে নিতেই দেখে ঈশানের কল এসেছে কয়েকটা। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে ইরা বলতে লাগলো, আই এম সরি ঈশান, নিচে খাবার খাচ্ছিলাম, ফোন চার্জে ছিল। ইটস ওকে, সরি বলতে হবে না। ঈশান আর ইরা কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন যে রাত পার হয়ে গেছে খেয়ালই নেই। সকাল 6টা। ঈশানের রুমে এসে দেখে ঈশান এখনও কথা বলতেছে। এটা দেখে ঈশা কম্বলটা এক টান মেরে সরিয়ে দিল ঈশানের মুখ থেকে আর বলতে লাগলো, বাহ, বিয়ে কিন্তু এখনো হয় নাই, কথা বলতে বলতে সারা রাত কাটিয়ে দিয়েছো।
বিয়ের পর তো সামনাসামনি থাকলে কত না কত কিছু করবে। তোমরা দুইজন ভাবতেই অবাক লাগতেছে। মানে তুই এসব কি বলতেছিস? কথা বলতে বলতে সারা রাত কাটিয়ে দিয়েছি মানে? একটু আগেই তো তাকে কল দিলাম আর কথা বলতে শুরু করলাম, আর তুই বলতেছিস সারা রাত কাটিয়ে দিয়েছি। একবার ঘড়ির দিকে তাকাও তো, আর তোমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো কয় ঘন্টা কথা বলেছো। তাহলে তুমি বুঝতে পারবে একটু আগে কল দিয়েছো নাকি আরো আগে কল দিয়েছো। ঈশান দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল সকাল 7টা 3 মিনিট। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল প্রায় 8 থেকে 9 ঘন্টা কথা বলেছে সে। দেখে কলটা কেটে দিল ঈশান। ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্লিজ বোন, কাউকে কিছু বলিস না। আসলে আমি বুঝতে পারি নাই সারা রাত যে কথা বলে পার করে দিয়েছে। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি তোমার জন্য চা রেডি করতেছি। এখন চা রেডি করার দরকার নেই, আমি এখন চা খাবো না, এখন ঘুমাই। এই বলে ঈশান ফোনটা চার্জে রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। বিকেলে ঘুম ভাঙতেই ঈশান ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ইরার বাড়ির সবার সাথে বসে বসে কথা বলতেছে। ইরাকে দেখে ঈশান যে কিছু বলতে যাবে এমন সময় ঈশানের আম্মু বলতে লাগলো, কি রে, সারা রাত কি করেছিস? তুই এখন ঘুম থেকে উঠতেছিস? আমি কয়বার তোকে দেখে আসলাম, কিন্তু একবারও তুই আমার ডাকের কোনো উত্তর দিস নাই। তেমন কিছু না আম্মু, ওই একটা কাজ ছিল, ওই কাজটা করেছে। আর সকালবেলা ঈশা তো আমার রুমে গিয়েছিল, তাকে তো আমি বলে দিয়েছি যে আমি ঘুমাবো। তাহলে তুমি আবার ডাকতে গেলে কেন আমাকে? সকালেও খাস নাই, দুপুরেও খাস নাই, এখন বিকেল হতে চলছে। যা গিয়ে খাবার টেবিলে বস। আর ইরা, তুমিও আসো, দুজনকে একসাথে খাবার দিয়ে দেই, দুজন খাবার খেয়ে নাও। দুজন খাবার টেবিলে এসে বসে পড়লো। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করে ঈশান ইরাকে নিয়ে চলে আসলো বাহিরে। ঈশান ইরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ইরা, তুমি হঠাৎ আমাদের বাসায় এসেছো, কিছু বলবে নাকি? না, কিছু বলার জন্য আসি নাই, এমনিতে এদিক দিয়ে বান্ধবীদের বাসায় যাচ্ছিলাম তো, পরে তোমাদের বাসায় চলে আসলাম। চলো আজকে যেহেতু বাইরে বের হয়েছি, দুজন কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, চলো তাহলে তোমাকে আমার বন্ধু বান্ধবদের সাথে পরিচয় করিয়ে দেই। এই বলে ঈশান ইরাকে নিয়ে চলে আসলো তার বন্ধু বান্ধবের কাছে, যেখানে তারা প্রতিদিন আড্ডা দেয়। সেখানে ঈশানের সাথে ইরাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। এটা দেখে ঈশান বলতে লাগলো, কি রে, তোরা দাঁড়িয়ে গেছিস কেন? শোন, এটা হচ্ছে আমার হবু বউ, আর কয়েকদিন পর তো তোদের ভাবি হবে। ভাবিকে সম্মান করে কথা বলবি, কিন্তু কিন্তু আমাদের থেকে সিনিয়র। হ্যাঁ, ভাবিকে তো সম্মান করে আরো অনেক আগে থেকেই কথা বলি, কিন্তু এটা যে আমাদের ভাবি হবে আগে তো জানতাম না। অবশেষে কিনা তুই এই কাজ করতে পারলি, আমার এলাকার বড় সিনিয়র আপুকে বিয়ে করে নিতে চাইছিস। কোন খাতে লেখা আছে যে তোর এলাকা থেকে আমি মেয়ে বিয়ে করতে পারবো না? আর সিনিয়র মেয়ে বিয়ে করলে তো খুবই ভালো, কারণ সিনিয়র মেয়েরা অনেক আদর করে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো আমাদেরকেও সিনিয়র মেয়ে বিয়ে করতে হবে তোর মতো। চল আজকে তোদেরকে নিয়ে একটা কফি সাথে যাই, যেহেতু ভাবি এসেছে, ভাবিকে তো কোনো কিছু খাওয়াতে হবে। শালা ফকিন্নি, আমাদেরকে কখনো কোনো কিছু খাওয়াস নাই, আর যেই আমার বউ এসেছে সেই আমার বউকে খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। চল তাড়াতাড়ি, আমার বউয়ের মাধ্যমে না হয় আমরাও খাওয়া দাওয়া করে নিব। ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। এই বলে ইমরানকে সবাই নিয়ে চলে আসলো কফি শপে। সবাই বসে আড্ডা দিতেছে আর কফি খাইতেছে। আড্ডা দিতে দিতে এমন সময় ইমরান ইরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি আর কি খাবেন বলেন? আর কিছু খাবো না, কফি খেয়েছি, এটাই অনেক। ঈশান, তুমি এখন আমাকে আমাদের বাসায় পৌঁছে দিয়ে আসো, বাড়িতে একটু কাজ আছে, আর রাতে ফোন দিও কিন্তু। ঠিক আছে, চলো তোমাকে তোমাদের বাসায় পৌঁছে দিয়ে আসি। এই তোরা 3 রাস্তার মোড়ে যা, আমি ইরাকে তাদের বাসার সামনে দিয়ে আসতেছি। এই বলে ইরাকে নিয়ে চলে আসলো নিচে একটা রিকশায়। দুজন উঠে চলে আসলো ইরাদের বাড়ির সামনে। ইরাকে নামিয়ে দিয়ে ঈশান আবার চলে আসলো তার বন্ধু বান্ধবদের কাছে।
সবার সাথে আড্ডা দিয়ে আবারও সন্ধ্যায় চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় ঈশানের আব্বু বলতে লাগলো, ঈশান, আর তো তেমন বেশি দিন নেই বিয়ের, সকল কিছুর আয়োজন করতে হবে তো। তোর যদি পরিচিত কোনো লোক থাকে তাহলে তুই একটু খবর দে, যাতে তারা এসে আমাদের বাড়িটা সাজিয়ে দিয়ে যায়। আর 2 থেকে 3টা দিন যাক, এরপরে আমি তাদেরকে ফোন দিয়ে বলে দিব যাতে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িটা সাজিয়ে দিয়ে যায়। ঈশান তার আব্বুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো রুমে। পকেট থেকে ফোনটা বের করে ইরাকে কল দিতেই ইরা কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন যে রাত 2টা বেজে গেছে খেয়াল নেই। এমন সময় ইরা বলতে লাগলো, ঈশান, রাত অনেক হয়েছে আর আমার ফোনেও চার্জ নেই, মাত্র 2% চার্জ আছে। এখন তাহলে ঘুমাও আর আমিও ঘুমাই। কালকে সকালে কলেজে এসো, দেখা হবে। যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে আমি যেতে পারবো, আর না উঠতে পারলে যেতে পারবো না। তবে না যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ বাড়ি সাজানোর লোক আসবে, তাদেরকে দেখিয়ে দিতে হবে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, না যেতে পারলে তো আর জোর করতে পারবো না। না যাইতে পারলে যাওয়ার দরকার নেই। আর আমারও তেমন শিওর নেই, ঘুম থেকে উঠতে পারলে যেতে পারবো, আর না উঠতে পারলে যাব না। এই বলে ইরা কলটা কেটে দিল। এইদিকে ঈশান তার ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে সে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। ঈশান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল তার আব্বু বসে আছে। তার আব্বুকে দেখে বলতে লাগলো, আব্বু, আমি ডেকোরেশনের লোকদেরকে ফোন দিয়ে বলে দেই যাতে তারা চলে আসে। এখন বললে তারা হয়তো সকালে নাস্তা করে এরপরে আসবে, আর নাস্তা না করে আসলেও আমাদের বাসায় আসতে পারবে। ঠিক আছে, তুই ফোন দিয়ে তাদেরকে বলে দে যাতে চলে আসার জন্য, আর বাড়িটা যাতে খুব সুন্দরভাবে সাজানো হয় এটা বলে দিস তাদেরকে। ঠিক আছে, আমি তাদেরকে ফোন দিয়ে বলে দিতেছি, তারা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এই বলে ঈশান ডেকোরেশন এর লোকেদের ফোন দিয়ে বলে দিতে ডেকোরেশনের লোকেরা চলে আসলো বাড়িতে। ঈশান সবাইকে দেখিয়ে দিতেছে কিভাবে বাড়িটা সাজাতে হবে। বেশ কিছুক্ষণ দেখিয়ে দেওয়ার পর ঈশান বলতে লাগলো, ভাই, যেভাবে দেখিয়ে দিয়েছে ওইভাবে সাজিয়ে দিতে পারবেন নাকি আমি অন্য ডেকোরেশনের লোকদেরকে ফোন দিয়ে আনবো এখানে? ভাই, আমরা গত 12 বছর ধরে এই পুরো অর্ধ এলাকায় যত বিয়ে হয়েছে সবগুলো বিয়েতে আমরা সাজিয়েছি, আজ পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই। আর আপনি বলছেন অন্য ডেকোরেশনের লোকদেরকে আনবেন? আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, যেভাবে বলছেন তার চাইতে দ্বিগুণ সুন্দর হবে আমাদের কাজ। এসব কথাবার্তা বলতেছে ঈশান এবং ডেকোরেশনের লোকেরা। এইদিকে ডেকোরেশনের লোকেরা বাড়ি সাজাচ্ছে, এইদিকে ঈশান বসে বসে ইরার সাথে মেসেজে কথা বলতেছে আর ডেকোরেশন করতেছে। কিভাবে কি করতেছে ডেকোরেশন করতে করতে বিকেল হয়ে আসলো। বিকাল 5টা। ঈশান বসে আছে তাদের বাড়িতে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে ইমরান কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইমরান বলতে লাগলো, কিরে ঈশান, আজকে একবারও বাহিরে আসলি না? বাড়িতে অনেক কাজ নাকি? বাড়িতে কাজ থাকলে আমাদেরকে বলতে পারিস, আমরা না হয় না গিয়ে তোদের কাজে সাহায্য করে আসবো। না, এখন আপাতত তেমন কাজ নেই, আর যে কাজগুলো ছিল ওই কাজগুলো আমি একাই করতে পারবো। বাড়ি ডেকোরেশন করেছো তো, এটার জন্য আজকে আর বাইরে বের হতে পারি নাই। আব্বু বলেছে যে আমি নিজে দাঁড়িয়ে ডেকোরেশন কিভাবে করতে হবে তাদেরকে সব কিছু বুঝিয়ে দিতাম, তাই আর কি তাদেরকে বুঝিয়ে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও আচ্ছা, খুব ভালো কাজ করেছিস। তাহলে সন্ধ্যায় চলে আয়, ছোটখাটো একটা পার্টি আছে। রানার এঙ্গেজমেন্ট হয়ে গেছে গতকালকে রাতে, সে আমাদেরকে ট্রিট দিবে আজকে, এটার জন্য তোকে ফোন দিলাম। আচ্ছা, তোরা থাক, আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি। এই বলে ঈশান তার আব্বুকে সব কিছু বুঝিয়ে দিয়ে তার বাইক নিয়ে চলে আসলো সেই রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে ঠিকানা দিয়েছিল মেসেজ করি ইমরান। ঈশান আসতেই সবাই খাবার টেবিলে বসে পড়লো। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঈশান চলে আসলো বাসায়।
এমন সময় ঈশা বলতে লাগলো, ভাইয়া, ভাবি আমাকে কল দিয়েছিল। তোমার ফোন বন্ধ কেন? ফোনটা চালু করে ভাবিকে ফোন দাও, ভাবি তোমার জন্য চিন্তা করতেছে। আরে মনেই ছিল না, একবার বাড়ির ভিতরে এসেছিলাম ফোন চার্জে দেওয়ার জন্য, পরে আবার বন্ধু বান্ধবের কাছে চলে গেছিলাম, একদম মনে ছিল না ফোনে চার্জ দিতে। তুই এক কাজ কর, তোর ভাবিকে একটা মেসেজ দিয়ে বলে দে যে 10 মিনিট পর কল দিতেছে, আমার ফোনে চার্জ নেই। আচ্ছা, আমি ভাবিকে মেসেজ দিয়ে বলে দিতেছি। এ বলে ঈশা মেসেজ দিয়ে দিল ইরাকে। ঈশা রুমে এসে ফোনটা চার্জে লাগিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেল 10% চার্জ হয়েছে। ফোনটা চালু করে ইরাকে মেসেজ দিতেই ইরাও রিপ্লাই দিল। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো নিচে। সবার সাথে বসে আছে ঈশান। এমন সময় তার আব্বু বলতে লাগলো, আর তো মাত্র 4 দিন রয়েছে। ইরাদের বাড়ির কি খবর? তাদের বাড়ির সাজানো হয়েছে তো? হ্যাঁ, তাদের বাড়ি সাজানো হয়ে গেছে। তার চাচাতো ভাই এসে সব কাজ করে দিয়ে গেছে। আমি ভাবছিলাম আমি যাব, কিন্তু সে না করেছে, এটার জন্য আমি যাই নাই। ইরা মানা করেছে তো কি হয়েছে? তোর তো যাওয়ার দরকার ছিল, কারণ ওনার একটা মাত্র মেয়ে তোর হাতে তুলে দিবি। উনি তো আর জানবে না যে ইরা তোকে মানা করেছে তুই নেওয়ার যাওয়ার জন্য। উনি তো ঠিক মনে মনে বলবে যে আমার একমাত্র মেয়ে বিয়ে দিতেছি আর জামাই বাবা আসে নাই, কালকে সকালে একবার গিয়ে দেখা করে আসিস। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি গিয়ে দেখা করে আসবো। এ বলে ঈশান চলে আসলো রুমে। ইরার সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকাল 8টা। ঈশার ডাকে ঘুম ভাঙতেই ঈশান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে 2টা রুটি খেয়ে চলে আসলো ইরাদের বাড়িতে। দুপুর অবধি কাজ করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 3 দিন। আজকে রাতে গায়ে হলুদ, কালকে তাদের বিয়েতে সবাই হলুদ দিতেছে ঈশানকে। ঈশানের হলুদ দেওয়া শেষ করে ঈশান গোসল করে সবাইকে নিয়ে চলে আসলো ইরাদের বাসায়। ইরাকে গায়ে হলুদ দিয়ে ইরার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ঈশান চলে আসলো তাদের বাসায়। দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে গেল। সবাই বিয়ের সাজে রেডি হচ্ছে। এইদিকে ইমরান ঈশাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, বিয়ে তো করতেছিস, আজকে বাসর করতে দিব না, এটা নিশ্চিন্তে থাকতে পারিস। যদি বাসর করতে চাস তাহলে 10 থেকে 15,000 টাকা আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা তোকে ঘরের ভিতরে ঢুকতে দিব। আচ্ছা, এটা না হয় পরে দেখা যাবে। তোরা আমাকে ঢুকতে দেশ নাকি ঢুকতে দিস না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। 11টার উপরে বেজে গেছে, আবার নামাজে যেতে হবে। নামাজ পড়ে এসে আবার তাদের বাড়িতে যেতে হবে। হ্যাঁ, এই নে, এগুলো পড়তে থাক, আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসতেছি, আর বাকি সবাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে রুমের ভেতরে। এই বলে ইমরান ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলো বাইরে। এইদিকে ঈশান বর সাজে রেডি হয়ে বসে আছে। এমন সময় ইমরান বলতে লাগলো, মামা, আজকে তো তোমাকে হিরো হিরো লাগতেছে। মনে তো হচ্ছে তোমাকে নিয়ে আমি পালিয়ে যাই, কিন্তু আমি পালিয়ে গেলে ইরা ভাবির কি হবে? উনি তো মরেই যাবে, ওনার কারণে তো নেওয়া যাবে না। এটা তো বুঝেছিস, চল এখন নিচে যাই, আজান দিয়ে দিচ্ছে, নামাজে যেতে হবে সবাইকে নিয়ে। এই বলে ঈশান সবাইকে নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। ঈশান তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, মহিলা যারা আছে তুমি তাদেরকে নিয়ে বিয়ে বাড়িতে চলে যাও, আর আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আমি নামাজ আদায় শেষ করে এরপরে যাব। ওইখানে গিয়ে তোমরা আগে তোমাদের কাজ সম্পূর্ণ করে ফেলো, আমরা যেতে বেশিক্ষণ দেরি হবে না। আচ্ছা, আমি তাদেরকে পাঠিয়ে দিতেছি, তারা না হয় বিয়ে বাড়িতে চলে যাক, আমরা না হয় পরে যাব। যা, এখন নামাজ পড়ে আয়। ঈশান তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো মসজিদে। নামাজ আদায় করে 2টায় চলে আসলো বাসায়। সবার কাছ থেকে বিদায় নিয়ে ঈশান একটা গাড়িতে উঠে পড়ল। ইমরান ড্রাইভ করতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো ইরাদের বাড়িতে। সবাই গেটে দাঁড়িয়ে আছে ঈশানের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। এইদিকে ঈশানের বন্ধু বান্ধবরা সুন্দর সুন্দরী ব্যান্ড সাহেবদের সাথে মজা করতে লাগলো। বেশ কিছুক্ষণ মজা করে তাদেরকে
1000 টাকা দিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। ঈশান তার বন্ধু বান্ধবদের নিয়ে তার সামনে বসে পড়ল। এমন সময় একজন এসে খাবার দিয়ে চলে গেল। খাবার দেখে ইমরান বলতে লাগলো, ঈশান বন্ধু, একবার প্লেটের দিকে তাকিয়ে দেখ, তোর জন্য পুরো একটা খাসি চিকেন ফ্রাই করে দিয়ে গেছে। এই তোরা বসে আছিস কেন? তাড়াতাড়ি খা, সন্ধ্যার আগে খাবার শেষ করতে হবে। আরে শালা, এটা তো 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি খা। আজকে পেট ভর্তি করে এরপরে যাব এখান থেকে। এই বলে সবাই খাওয়া দাওয়া করতে লাগলো কবজি ডুবিয়ে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় কাজী আসলো। দুজনের বিয়েটা পড়িয়ে দিয়ে কাজী দোয়াদৌড় পড়ে চলে গেল। ঈশানকে ইরার পাশে বসানো হলো। এখন সকল নিয়মকানুন শেষ করতে লাগলো ইরার আম্মু এবং ইরার আত্মীয় স্বজন। সন্ধ্যা 6টায় সকল নিয়মকানুন শেষ করে ইরা এবং ঈশানকে গাড়িতে তুলে দিল। ইরা অনেক কান্না করছিল। ঈশান ইরাকে গাড়িতে তুলে জড়িয়ে ধরে বলতে লাগলো, এইভাবে কান্না করে নাকি? কান্না করলে তো তোমাকে অনেক বাজে দেখায়। কান্না করবে না। আর এই নাও টিস্যু দিয়ে চোখটা মুছে ফেলো। ইরা টিস্যু দিয়ে চোখটা মুছে ফেলো। এইদিকে ড্রাইভ করতেছে ইমরান আর বলতেছে, ভাবি চিন্তা ভাবনা কম করিন, আজকে রাতে আপনার সাথে কোনো কিচ্ছুই হবে না। আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারেন বাসর ঘরে, কারণ আজকে ঈশানকে রুমে ঢুকতে দিব না। সারা রাত তাকে ছাদের উপরে দাঁড়া করে রাখবো, যাতে শীতে বরফ হয়ে যায়। ঈশান, তোমাদের বন্ধু তোমরা কি করবে না করবে এইসব আমি জানি না। আমি ঘুমিয়ে থাকবো, ঘুমের মধ্যে ডিস্টার্ব করলে লাথি মেরে বাইরে বের করে দিব। তার মানে তুমি আমাকেও লাথি মেরে বাইরে বের করে দিবে যদি আমি ডিস্টার্ব করি? হ্যাঁ, তুমিও যদি ডিস্টার্ব করো তাহলে তোমাকেও লাথি মেরে বাইরে বের করে দিব। ঠিক আছে, দেখা যাবে আমাকে বাহিরে কিভাবে বের করো। দুইজন কথা বলতে লাগলো টুকটাক। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো ঈশানদের বাড়ির সামনে। ঈশানের আম্মু এবং আরও কয়েকজন মিলে ইরাকে বরণ করে বাড়ির ভিতর নিয়ে আসলো। সবাই নতুন বউকে দেখতে লাগলো। এইদিকে ইমরান, হিমেল এবং ঈশানের সকল বন্ধুবান্ধব ঈশানকে ধরে নিয়ে এসেছে ছাদে। ইমরান হিমেলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হিমেল এক কাজ কর, একটা দড়ির ব্যবস্থা কর। ওই দড়িটা দিয়ে আজকে ঈশানকে বেঁধে রাখবো এখানে, যাতে সে ঘরের ভিতর না ঢুকতে পারে। ভাই, আমাকে বেঁধে রাখার দরকার নেই। তোরা এক কাজ কর, আমাকে এখানে আটকে রেখে চলে যা। এখান থেকে তো আর আমি নিচে নামতে পারবো না। নিচে নামতে হলে আমাকে লাশ হয়ে নিচে নামতে হবে। যদি এই ছাদ থেকে লাফ দেই তাহলে। না মামা, এসব বললে তো হবে না। আমি জানি তুই কোনো না কোনো দিন প্ল্যান করে রেখেছিস, আর এখান থেকে দিয়ে হয়তো আমার ব্যবস্থা করে রেখেছিস। এটার জন্য এসব বলতেছিস। তোকে আমরা বেঁধে রেখে এরপরে নিচে যাব। ঠিক আছে, তোরা যেহেতু আমার কথা বিশ্বাস করতেছিস না, তাহলে তোরা তোদের কাজ কর। আমি আর তোদেরকে কোনো কিছু বলবো না। হিমেল নিচে গিয়ে একটা রশি নিয়ে চলে আসলো আবারও ছাদে। ঈশানকে খুব ভালোভাবে বেঁধে রেখে চলে আসলো নিচে। এদিকে ঈশান চুপচাপ বসে আছে, কারণ সে জানে সে এখানে বসে থাকলে ইরা অবশ্যই আসবে তাকে নিয়ে যাওয়ার জন্য। ঈশান তার পকেট থেকে কোনো রকম ফোনটা বের করে ফেস স্ক্রিন দিয়ে ফোনটা খুলে ফোনে ভিডিও দেখতে লাগলো। আপনার ভাবতেছেন কিভাবে ফোনে ভিডিও দেখতেছে, তাই না? এক পা দিয়ে ফোনটা ধরেছে, আরেক পা দিয়ে উপরে তুলতেছে। এইভাবে কাজ চালিয়ে যাইতেছে ঈশান। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 12:45, কিন্তু এখনও তার খোঁজ করার জন্য কেউ আসে নাই। এদিকে শীত পড়েছে অনেক। ঈশান কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। অন্যদিকে ইরা বাসঘরে বসে আছে ঈশানের ছোট বোনের সাথে। এমন সময় ইরা বলতে লাগলো, কি ব্যাপার ঈশা, তোমার ভাই কোথায়? তাকে তো দেখতেছি না। সেই সন্ধ্যাবেলা আমাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে বন্ধু বান্ধবদের সাথে কোথায় যে গেছে, এরপরে তো আর তার সাক্ষাৎ পাই নাই। একটু ইমরানকে বলো তো ঈশানকে যাতে রুমে আসতে বলে। আমার খুব ঘুমে ধরেছে, রাত তো অনেক হয়েছে, আর কত জেগে থাকবো। আচ্ছা, আমি দেখতেছি। ভাইয়া কোথায় আছে? হয়তো তার বন্ধু বান্ধবীদের সাথে নিচে আছে। আমি তো দেখে আসলাম ওরা সবাই নিচে বসে আছে। এ বলে ঈশা চলে আসলো নিচে। এসে দেখে শুধু ইমরান এবং তার বন্ধু বান্ধবরা বসে আছে। ঈশান তাদের সাথে নেই। এটা দেখে ঈশা বলতে লাগলো, ইমরান ভাইয়া, ঈশান ভাইয়া কোথায়? ভাবি তাকে ডাকতেছে। ভাবি নাকি ঘুমে ধরেছে। আপনি একটু ঈশান ভাইয়াকে ডেকে দেন তো।
তোমার ভাইয়া তো আর এক মেয়ে নিয়ে পালিয়ে গেছে, বলেছে যে আজকে আর আসবে না, 2 দিন পর আসবে। তুমি এক কাজ করো, তুমি তোমার ভাবির সাথে গিয়ে ঘুমিয়ে থাকো, আর তোমার ভাবিকে বলো নিশ্চিন্তে থাকতে। মানে আপনারা এসব কি আবোল তাবোল বলতেছেন? আপনারা নিশ্চয়ই আমাকে মিথ্যা কথা বলতেছেন, তাই না? আপনি মিথ্যা কথা বলবেন না, সত্যি করে বলেন ভাইয়া এখন কোথায় আছে? রাত কিন্তু অনেক হয়েছে আর বাহিরে শীতও পড়তেছে। আরে সত্যি করে বলতেছি, তোমার ভাইয়া অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আমাদেরকে ফোন দিয়েছিল, পরে আমরাও ফোন দিয়েছিলাম, ওর ফোন বন্ধ বলেছে। তুমি চাইলে তোমার ভাইয়ার ফোনে কল দিয়ে দেখতে পারো, তোমার ভাইয়ার ফোন বন্ধ। চলে আসলো তার রুমে, তার ফোনটা হাতে নিয়ে ফোন দিল ঈশানকে। ঈশানের ফোন বন্ধ দেখাচ্ছে, অন্যদিকে ঈশান চুপচাপ শুয়ে আছে আর মনে মনে বলতেছে, শালার কপালে কয়েকটা বন্ধু জুটেছে, এইরকম করবে আগে কখনো চিন্তা ভাবনা করি নাই। সকালটা হোক, ওদের সাথে আর কোনো কথাই বলবো না। শালার রাত বাজে 2টা, এখনও তারা আসার কোনো খবর নেই। এইদিকে শীতে আমার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, পোশাকগুলো অনেক ঠান্ডা হয়ে গেছে। শালা তোরা আমাকে এখানে রেখে যাবি, অন্তত একটা কম্বল দিয়ে যাইতি, তাহলে আমি আর আরামে ঘুম দিতে পারতাম। এইভাবে কোনো কিছু না দিয়ে চলে গেছিস তোরা। অন্যদিকে ইরা বাসঘরে বসে আছে বিরক্ত হয়ে ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশা, তোমার ভাই কি আসবে নাকি আমি ঘুমিয়ে যেতাম? আমার আর ভালো লাগতেছে না এত ভারী ভারী গয়না আর শাড়ি পরে বসে থাকতে। ভাবি আপনি এক কাজ করেন, এই সব জিনিসপত্রগুলো খুলে রেখে দেন। ভাইয়াকে ভাইয়ার বন্ধুরা আটকে রেখেছে, নয়তো হয়তো কোথাও বন্দি আছে ভাইয়া, এটার জন্য আসতে পারতেছে না। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রেস আর জিনিসপত্রগুলো খুলে রেখে দেই, পরে তোমার ভাই আসলে তোমার ভাইকে আবারও শাড়ি পরে দেখাবো। ইরা সারা রাত অপেক্ষা করলো কিন্তু ঈশানের কোনো খোঁজ পেল না। ঈশান সারা রাতের ভিতর একবারও ঘরের ভিতর আসে নাই। সকাল 10টা, ইরা বাড়ির ছাদের দরজা খুলে উপরে আসতেই দেখতে পেল ঈশান মাটিতে শুয়ে আছে। এটা দেখে তাড়াতাড়ি করে ইরা ঈশানের মাথাটা তার কোলে নিয়ে বলতে লাগলো, কি হয়েছে ঈশান? আর তুমি সারা রাত এখানে ছিলে নাকি? প্লিজ কথা বলো। ইরা ডাকে ঈশানের ঘুম ভাঙল। ইরা তাড়াতাড়ি করে ঈশানের হাতে পায়ের বাঁধন খুলে দিল। বেশ কিছুক্ষণ পর ইরা ঈশানকে নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে ঈশানের সকল বন্ধু বান্ধবরা বসে আছে ইরার সাথে। ঈশানকে আসতে দেখে ইমরান বলতে লাগলো, ভাবি আপনি ঈশানকে কোথায় পাইছেন? সে তো সারা রাত আপনার রুমে যায় নাই, তাহলে এখন আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন তাকে? কোথা থেকে আর নিয়ে আসবো? তোমরা যে এরকম একটা কাজ করবে এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। সারা রাত তাকে ছাদে বন্দি করে রেখেছিলে, এটার জন্য সে আসতে পারে নাই। সকালবেলা যখন আমি সূর্যোদয় দেখতে গেছিলাম তখন দেখলাম যে ঈশান মাটিতে শুয়ে আছে, পরে তার হাত পায়ের বাঁধন খুলে নিয়ে এসেছি। আমরা তো ঈশানের হাত পায়ের বাঁধন ভালোভাবে টাইট করি নাই, ভালোভাবে টাইট করলে তো সে আসতে পারতো না। যাক ভালো হয়েছে আপনি নিয়ে এসেছেন, এখন খাওয়া দাওয়া শেষ করে রুমে যান। আজকে সারাদিনের ভেতরে আপনাদেরকে কেউ বিরক্ত করবে না, উল্টো আমরা আপনাদের দরজায় পাহারা দিব। সারা রাত যেহেতু বাসর করতে পারেন নাই, আজকে সারাদিন বাসর করবেন, আমরা আপনাদেরকে পাহারা দিব। ইমরানের মুখে এই কথা শুনে সবাই হাসতে লাগলো। এদিকে ইরা লজ্জা পেয়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ইরা ঈশানকে নিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে জানালা এবং অন্যান্য যেসব জিনিস দিয়ে দেখা যায় সব জিনিস বন্ধ করে দিল ঈশান। এটা দেখে ইরা বলতে লাগলো, কি ব্যাপার ঈশান, তুমি দরজা জানলা সবকিছু বন্ধ করে দিয়েছো কেন? বাসর করবে নাকি এখন? হ্যাঁ, বাসর করব বলেই তো দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়েছি। বেশ ভালো করেছো, তুমি আমার সাথে বাসর করতে পারলে করো, আমিও দেখি কিভাবে তুমি বাসর করো। এই বলে ইরা বাহিরে চলে আসতে যাবে, এমন সময় ঈশান ইরাকে কোলে তুলে নিল। ইরা এইদিকে লাফালাফি করতেছে নেমে যাওয়ার জন্য, কিন্তু ঈশান ছাড়ার পাত্র না। ঈশান ইরাকে নিয়ে চলে আসলো বিছানায়। ইরাকে বিছানায় শুইয়ে দিয়ে ইরার ঠোঁটজোড়া তার দখলে করে নিল। এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ করতে লাগলো ইমরান। এটা দেখে ঈশান রেগে গিয়ে বলতে লাগলো, শালা এখন যদি আমি উঠে আসি তাহলে তোদের খবর আছে বলে দিলাম। কালকে রাতে বাসর করতে দেশ নাই, এটা নিয়ে কিন্তু আমি অনেক রেগে আছি। আজকে এখন আবার বিরক্ত করতেছিস। সরি মামা, আর বিরক্ত করব না, এই আমি চলে গেলাম।
এই বলে ইমরানও ওইখান থেকে চলে গেল। এদিকে ঈশান আবারও ইরার ঠোঁট জোড়া কামড়ে ধরে চুষতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ঈশান নেমে পড়ল ইরার সাথে বেবি আনার যুদ্ধ করতে। তারা দুজন 4 দিন যুদ্ধ করুক, আমরা এখন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।